দর্শক আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দর্শক, শুরুতে জানাচ্ছি ফিফা বিশ্বকাপের খবর। টেক্সাসে শুরু হয়েছে আর্জেন্টিনা জর্ডানের ম্যাচ। লড়াইটা দু দলের জন্যই নিয়ম রক্ষার। টানা 2 জয়, এরই মধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জেন্টিনা। বিপরীতে টানা 2 হারে বিদায় প্রায় নিশ্চিত অভিষেক বিশ্বকাপ খেলা জর্ডানের। ভেন্যুতেই রয়েছেন সহকর্মী মুজনে বিন তারেক। আমরা সরাসরি যুক্ত হচ্ছি দর্শক তার সাথে। তারেক, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনার মাধ্যমে জানতে চাই, আর্জেন্টিনার প্রথম একাদশে তো মেসি নেই। জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আলবিসেলেস্তাদের একাদশে কেমন হলো, আপনি একাদশটা কেমন হলো ঠিক যারা মাঠে নামলো ইতিমধ্যে? আর্জেন্টিনা তাদের ম্যাচ শুরু হবে, শুরু হয়ে গেছে এর মধ্যে জর্ডানের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচ। এবং যেটি রেজা, এই ম্যাচটা কিন্তু লিওনেল মেসিকে ছাড়াই আর্জেন্টিনা খেলছে এবং একাদশে তারা 9টি পরিবর্তন এনেছে এবং বিশ্বকাপের অভিষেকের অপেক্ষায় থাকা বেশ কয়েকজন ফুটবলার কিন্তু তারা এই ম্যাচে খেলছেন। এবং সবচেয়ে বড় যে পরিবর্তনটা আমি বলবো যে মাঝ মাঠে এবং সেখানে একদম যে ত্রয়ী ম্যাক অ্যালিস্টার, ডিপল এবং এনজো ফার্নান্দেজ তাদেরকে বিশ্রামে রাখা হয়েছে মেসির পাশাপাশি। এবং এই ম্যাচটাতে তারা খেলছেন পারদেস এবং আমরা যদি বলি যে নিকো পাজ, তিনি কিন্তু একটা দারুণ ভূমিকা এই ম্যাচে খেলছেন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আক্রমণ থেকে দুজনকে রেখেছেন, হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজ। তারা দুজনই এই ম্যাচটা শুরু করেছেন এবং এটা দেখে কিছুটা বোঝা যাচ্ছে যে লিওনেল স্কালোনি বড় জয়ের জন্য এই ম্যাচটা খেলছেন এবং লাউতারো মার্টিনেজকে আরো একটা সুযোগ তিনি দিচ্ছেন, যেহেতু এর আগে 2টি ম্যাচে তিনি গোল পাননি। সেই হিসেবে তিনি একটা সুযোগ কিন্তু পেয়ে গেছেন। এবং হুলিয়ান আলভারেজ তিনি শুরুর একাদশ শুরু করলেন এবারের বিশ্বকাপে এই জর্ডানের বিপক্ষে প্রথম। সব মিলিয়ে আর্জেন্টিনার জন্য এই ম্যাচটা একটা বড় জয়ে তারা নকআউট পর্বে যাবে এবং তার আগে আত্মবিশ্বাস বা মোমেন্টামটাকে ধরে রেখে এবং তার চেয়ে বড় কথা, মেসি বা একাদশের নিয়মিত ফুটবলারদেরকে বাদ দিয়েও টিমটা কেমন সেটা পরখ করে দেখার একটা সুযোগ কিন্তু লিওনেল স্কালোনি পেয়ে গেছেন। এবং নকআউট স্টেজে কোনো কারণে যদি কোনো গুরুত্বপূর্ণ ম্যাচে যদি কোনো ফুটবলার কোনো ইনজুরি বা কার সমস্যায় যদি না খেলতে পারেন, সেই ক্ষেত্রে স্কালোনির হাতে কিন্তু বিকল্প অপশন তৈরি হয়ে যাচ্ছে আজকে ম্যাচের পর। যদি যারা সুযোগ পেয়েছেন তারা যদি তাদের সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। বিশেষ করে আমি বলবো জিওভানি লো সেলসো, তিনি 2022 কাতার বিশ্বকাপের আগে দারুণ ফর্মে থেকেও শুধুমাত্র ইনজুরির কারণে বিশ্বকাপটা খেলতে পারেননি। এরপরে দলে তার সুযোগ পাওয়াটা কঠিন হয়ে যায়। বিশেষ করে ডিপল এবং এনজো ফার্নান্দেজ, ম্যাকালিস্টার তারা যেভাবে কাতার বিশ্বকাপটা লাগিয়েছিলেন, এবার কিন্তু তিনি একটা সুযোগ পেয়েছেন এবং অবশেষে বিশ্বকাপে তার অভিষেকটাও হয়ে গেছে। সব মিলিয়ে আর্জেন্টিনার এটা আসলে বেঞ্চ একাদশ বলা যায় এবং জর্ডানের ক্ষেত্রে এই ম্যাচে হারানোর কিছু নেই। জর্ডান তারা সর্বশক্তি দিয়ে খেলবে এবং তারা একটা শেষটা ভালো করতে যায়, যেহেতু প্রথম 2টা ম্যাচ তারা হেরে গেছে। এবং জর্ডানের আগের 2 ম্যাচে যে ডিফেন্স লাইন আমরা দেখেছি, সেই হিসেব করলে কিন্তু আর্জেন্টিনার জন্য এই ম্যাচে একটা বড় জয় তাদের কিন্তু প্রাপ্য, যদি যারা সুযোগ পেয়েছেন তারা যদি সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। বিপরীতে জর্ডান একটা অঘটনের অপেক্ষায় আছে এবং এখানে জর্ডানের অনেক সমর্থকের সাথে আমার কথা হচ্ছে, তারা কিন্তু সেই আশায় এসেছেন যে অ্যাটলিস্ট শেষটা যেন ভালো হয়, কারণ মধ্যপ্রাচ্যের বাকি দেশ তারা সবাই কিন্তু ইরাক বাদে বাকি সবাই ভালো করেছে। সৌদি আরব তারা উরুগুয়েকে রুখে দিয়েছিল, ড্র করেছে। কেবারদের সঙ্গে সবশেষ ড্র করেছে। মিশর তারা তো কোয়ালিফাই করেছে এবং ইরান 3টা ম্যাচে ড্র করেছে। সেই জায়গায় জর্ডান প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেছে, তাদের কিন্তু একটা দারুণ সুযোগ। মেসির আর্জেন্টিনার বিপক্ষে যদি একটা অঘটন দিতে পারে, তাহলে এই বিশ্বকাপ থেকে তাদের অনেক প্রাপ্তি কিন্তু যোগ হবে। আর নিশ্চয়ই আর্জেন্টিনা সেটি হতে দেবে না, লিওনেল স্কালোনি এবং তার শিষ্যরা। আর সেটি যেন না হয়, বড় জয়ে যে মোমেন্টামটা সেটা নিয়ে তারা নকআউট পর্বে যেতে চাইবে। রেজা, নিশ্চয়ই সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, তারেক। দর্শক, বড় পর্দায় খেলা দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জড়ো হয়েছেন আর্জেন্টাইন সমর্থকরা। সেখান থেকে যুক্ত রয়েছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। আমরা তার মাধ্যমে জানাবো সেখানকার পরিস্থিতি। রেদওয়ান, সমর্থকদের মধ্যে আনন্দ, উচ্ছ্বাস, উল্লাস আপনি কেমন দেখছেন? আপনার মাধ্যমে তাদের কথা শুনতে চাই মূলত। শেষ খেলা এবং এই মুহূর্তেই কিন্তু একটি গোলের চেষ্টা হয়েছে। নিশ্চয়ই পেছনে শুনতে পাচ্ছেন দর্শকদের কিন্তু ব্যাপক উন্মাদনা এবং তারা যেটি বলছেন যে আজকে জর্ডানের বিপক্ষে অন্তত 4-0 গোলে তারা আর্জেন্টিনার জয়ী হবেন এমন প্রত্যাশা করছেন অনেক দর্শকরা। এবং আপনি দেখতে পাচ্ছেন যে পুরো
টিএসসি এলাকা জুড়ে অর্থাৎ জায়ান্ট স্ক্রিনের চারপাশ জুড়ে কিন্তু শত শত শিক্ষার্থী সহ যারা আর্জেন্টাইন ভক্তরা আছেন, বিভিন্ন ফুটবলের ফলোয়ার আছেন, তারা কিন্তু এসেছেন এবং একটি গোলের চেষ্টা হয়েছিল এবং সেটি অফসাইড হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত দর্শকরা যেটি বলছেন যে যেহেতু মেসি ছাড়া প্রথম একাদশে মাঠে নেমেছে আর্জেন্টিনা, সুতরাং তারা বলছেন যে এই মুহূর্তে আসলে দলের যে সক্ষমতা সেটি প্রমাণ করার সুযোগ হয়েছে এবং সেই সুযোগটি তারা কাজে লাগাতে চান। বলছেন যে একটি বড় ব্যবধানে জয় নিয়ে তারা আজকে মাঠ ছাড়বেন এবং গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে তারা নকআউট পর্বে প্রবেশ করবেন, এমন প্রত্যাশাই করছেন আর্জেন্টাইন ফ্যানরা। যারা উপস্থিত হয়েছেন আপনি দেখতে পাচ্ছেন যে সবাই মিলে যে একসাথে খেলা দেখার যে আনন্দ, সেই আনন্দটুকু কিন্তু উপভোগ করার জন্য ফুটবল ফ্যানরা কিন্তু এরই মধ্যে জড়ো হয়েছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এবং পুরো এলাকা জুড়ে জায়ান্ট স্ক্রিন জুড়ে কিন্তু আর্জেন্টাইন ভক্তদের যে উন্মাদনা সেটি কিন্তু লক্ষ্য করার মতন। এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরো এলাকা জুড়ে কিন্তু একেবারে লোকারণ্য হয়ে গেছে। এখন পর্যন্ত তারা বলছেন যে আর্জেন্টিনা একটি বড় ব্যবধানে জয়লাভ করবেন। তাছাড়া জর্ডানের সাথে খেলা, তারা বলছেন যে জর্ডান তুলনামূলক কম শক্তিশালী দল, কিন্তু বিশ্বকাপের মঞ্চে কিন্তু আসলে কোনো দলই আসলে দুর্বল প্রতিপক্ষ না। তারা প্রত্যেকেই কিন্তু তাদের নিজেদের যে সক্ষমতা সেটি প্রমাণে তারা মাঠে নেমেছেন। সুতরাং বলছেন যে আর্জেন্টিনা আজকে জর্ডানের বিপক্ষে বেশ ভালো খেলবে, ভালো পারফরমেন্স তারা আশা করছেন তাদের প্রিয় দল থেকে। পাশাপাশি যারা আর্জেন্টাইন সাপোর্টার রয়েছেন তারা আশা করছেন যে দ্বিতীয় অর্ধে অর্থাৎ ম্যাচের দ্বিতীয় অর্ধে কিন্তু মেসি যেন নামেন, তারা সেই প্রত্যাশা করছেন। অর্থাৎ আজকেও যেন মেসি ম্যাজিক দেখাবেন এমন প্রত্যাশায় কিন্তু তারা বুক বেঁধে আছেন। এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে এই পুরো টিএসসি এলাকা জুড়ে আর্জেন্টাইন যারা ভক্ত রয়েছেন তারা কিন্তু তাদের জার্সি পরে, পাশাপাশি আর্জেন্টাইন ভক্তদের পাশাপাশি ব্রাজিলের ভক্তদেরও দেখা যাচ্ছে। অর্থাৎ যারা ফুটবল দেখেন, পছন্দ করেন, তাদের অনেকেই কিন্তু এই খেলা দেখার জন্য, বড় স্ক্রিনে সবার সাথে উপভোগ করার জন্য, পরিবার পরিজনের সবার সাথে দেখার জন্য কিন্তু এই টিএসসি জায়ান্ট স্ক্রিনের সামনে এসে উপস্থিত হয়েছেন এবং তারা খেলা উপভোগ করছেন, বেশ উন্মাদনার সাথে উপভোগ করছেন। এবং সবারই একটাই প্রত্যাশা যে আজকের এই ম্যাচটি জয়ের মাধ্যমে আর্জেন্টিনা তাদের গ্রুপ পর্বের যে চ্যাম্পিয়ন হয়ে তারা নকআউট পর্বে প্রবেশ করবেন এবং বড় একটি ব্যবধানে তারা জিতবেন বলেই আর্জেন্টাইন ফ্যানদের প্রত্যাশা। রেজা, সেই খবর বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। বেশ সরগরম অবস্থা সেখানে। ধন্যবাদ রেদন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পানামাকে 2-0 গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠল ইংল্যান্ড। প্রতিপক্ষের একের পর এক আক্রমণে প্রথমার্ধে নিজেদের বক্সেই ব্যস্ত ছিল পানামা। অবশ্য গোলের দেখা পায়নি থমাস টুখেলের শিষ্যরা। দ্বিতীয়ার্ধে 62 মিনিটে লিড নেয় ইংলিশরা। কর্নার থেকে বক্সের মধ্যে জটলায় বাপায় নিখুঁত প্লেসিংয়ে বল জালে পাঠান জুড বেলিংহ্যাম। মিনিট 5 পর ব্যবধান দ্বিগুণ করেন হ্যারি কেইন। কর্নার থেকে এবারও ম্যান মার্কিংয়ে ভুল করেন পানামার ডিফেন্ডাররা। হ্যারি কেইন দারুণ দক্ষতায় লাফিয়ে হেডে পরাস্ত করেন গোলরক্ষককে। তাতে জয় নিশ্চিত হয়ে যায় ইংল্যান্ডের। শেষ পর্যন্ত আর গোলের দেখা পায়নি কোনো দলই। তাতে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় পানামা। এদিকে ঘানাকে 2-1 গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। হেরেও পরের রাউন্ডে পা দিয়েছে ঘানা। এই জয়ের মাধ্যমে লুকা মদ্রিচরা গ্রুপ রানার আপ হয়েই পরের রাউন্ডে উঠেছে। বিশ্বকাপে বাঁচা মরার ম্যাচে প্রথমার্ধের 30 মিনিট পেতার সুচিচের গোলে লিড নেয় ক্রোয়েশিয়া। দ্বিতীয়ার্ধে 73 মিনিটে ডেরিক লুকাসেনের গোলে সমতায় ফেরে ঘানা। ম্যাচ শেষে হওয়ার আগেই 2-1 ব্যবধান গড়ে ক্রোয়েটরা। 83 মিনিটে নিকোলা ভ্লাচিচের গোলে জয় নিশ্চিত হয় দলটির। কলম্বিয়ার একের পর এক আক্রমণ ঠেকিয়ে কোনো মতে গোলশূন্য ড্র আদায় করে নিয়েছে পর্তুগাল, যার ফলে কে গ্রুপের দ্বিতীয় হয়ে নকআউট পর্বে রোনালদোর দল। আর সেরা হয়ে রাউন্ড অফ 32-তে হামেস রদ্রিগেজরা। ম্যাচের শুরু থেকেই পর্তুগালের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলে কলম্বিয়া। গ্রুপ সেরা হতে রোনালদোর দলের জয়ের বিকল্প ছিল না। এমন পরিস্থিতিতে পর্তুগাল নয়, আধিপত্য দেখিয়েছে হামেস রদ্রিগের লুইস দিয়াসের দল। পুরো ম্যাচে পর্তুগালের 13টির বিপরীতে 24টি শট নিয়েছে কলম্বিয়া। পাসিং, বল পজিশন সবকিছুতেই আধিপত্য ছিল লাতিন আমেরিকার দলটির। ম্যাচের ইনজুরির সময় পর্তুগালের জালে বলও জড়িয়েছিল কলম্বিয়ার সানচেজ, কিন্তু অফসাইডে বাতিল হয় সেই গোল। ড্রয়ের ফলে 7 পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে কলম্বিয়া, যেখানে তাদের প্রতিপক্ষ ঘানা। আর রাউন্ড অফ 32-তে রোনালদোর দল পেল ক্রোয়েশিয়াকে।
বাংলাদেশ মিয়ানমার সীমান্তে দিন রাত সতর্ক পাহারা বা অভিযানের পরও থামছে না ইয়াবার আমদানি আর চোরাচালান। সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বলছে, স্থানীয়দের সক্রিয় সহযোগিতা ছাড়া এমন কর্মকাণ্ড বন্ধ করা কঠিন। সীমান্ত বন্ধের পাশাপাশি নজরদারি বাড়াতে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিতের উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ। সীমান্ত থেকে ফিরে এসে সহকর্মী মাহফুজ মিশু জানাচ্ছেন বিস্তারিত। সাথে ছিলেন এহসান আল কুতুবি ও মাহফুজ মিটু। জুনের এক বিকেল, এই রোদ আবার বৃষ্টি। কক্সবাজারের পালংখালী বিজিবির এক চেকপোস্ট থেকে অপরটির দূরত্ব আধা কিলোমিটারের মতো। সেই পথে নজর যেমন সীমান্ত বাহিনীর, তেমনি অপরাধীদের। বলা হয়, বিজিবি সদস্যদের শিফট পরিবর্তন, ঝুম বৃষ্টি কিংবা সন্ধ্যা নামার আগে পরে নাপ নদীতে নামার মোক্ষম সময় মনে করে চোরাকারবারীরা। তাদের হাত ধরে এপার ওপার হচ্ছে নানা বৈধ অবৈধ পণ্য। ওপাশ থেকে আসছে সর্বনাশা ইয়াবা। তথ্য বলছে, এই মরণ নেশার এককভাবে বৃহৎ উৎপাদনকারী দেশ মিয়ানমার। বলা হয়ে থাকে, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে চোরাকারবারি ছাড়াও বিভিন্ন পেশাজীবী মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ কাজে জড়িত। চোরাচুরি যদি না হইলে আর ট্যাবলেট ইউবার যদি না আসলে আমরা নিরাপত্তা চাইতে পারি, তো এই আমরা নিরাপত্তা চাই। লোকেরা বলে যে আর কি ইয়াবা কয় এখান থেকে আসে, এখান থেকে যায়। ঘর পাড়ারা যেতারা আছে তারা জানিব দি জনসাধারণ এসব হাজকার্ম কখনো জানতে পারবে না। সম্প্রতি কক্সবাজার সদর হাসপাতালে এক মা ও তার ছেলের পেট অপারেশন করে ৩৭টি পুঁটলি বের করেন চিকিৎসকরা, যার মধ্যে ছিল ১৭৫০ পিস ইয়াবা। সন্দেহের বশে তাদের আটক করেছিল পুলিশ। কক্সবাজার থেকে এসব ইয়াবা নিয়ে ঢাকা আসছিলেন তারা। আমাকে ওই নতুন বিড়ির লোক থাকবে, উনি আমাকে কোথায় নিবে সেটা বলে নাই, আমাকে এমনি বলছে ঢাকা যাওয়ার কথা। বিজিবি বলছে, সীমান্ত সংলগ্ন আরাকান রাজ্যের পরিস্থিতি সীমান্ত ব্যবস্থাপনাকে জটিল করে তুলেছে। বিশেষ করে ইয়াবা চোরাচালান আরাকান আর্মির অর্থের বড় উৎস হওয়ায় সেটির উৎপাদন ও চোরাচালানে নতুন নতুন কৌশল নিচ্ছে তারা। সীমান্ত নিরাপত্তা আরও বাড়াতে তাই কাজ করছে সরকার। এই যে যুদ্ধপ্রবণ যে জায়গাটা, এটার অর্থনীতি অনেকটাই ইয়াবা কেন্দ্রিক। তো ইয়াবা তারা যদি এটা বিক্রি করতে পারে, সেখানে তাদের এই অর্থনৈতিক জায়গা তাদের স্থিতিশীল থাকে। একই সাথে এই এলাকার অনেক মানুষ এই ইয়াবা চোরাচালানের সাথে সংশ্লিষ্ট। ইয়াবা চোরাচালানের ক্ষেত্রে মিয়ানমারের একদম নাগরিক যারা, তারা কিন্তু ইনভলভ কম হয়। স্পেশালি এখানে রোহিঙ্গা এবং বাংলাদেশি জনগণ যারা, অনেকাংশে তারাই এটার সাথে সরাসরিভাবে ইনভলভ থাকে। প্রতিবেশী মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত ২৭০ কিলোমিটারের মতো। এরই মধ্যে পুরো সীমান্তে ড্রোন মোতায়েনের পর কাঁটাতারের বেড়া দেয়ার উদ্যোগের কথা সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। নাপ নদীর মাঝে এই যে কেওড়া বন, তার ঠিক ওপাশেই মিয়ানমার। আর এই বনের সুবিধা এবং নদীর সুবিধায় নিয়ে থাকেন চোরাকারবারীরা। দুপাশে ব্যাপকভাবে সক্রিয় এই চোরাকারবারীরা বিজিবির দুটি পোস্টের মাঝখানে যে বিশাল গ্যাপ, সেটি গড়ে ৭ থেকে ৮০০ মিটার, তার সুযোগ নেন। আর তাই আইনশৃঙ্খলা বাহিনী তথা সীমান্তরক্ষী বাহিনী বলছে, স্থানীয় জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এ অঞ্চলে ইয়াবাসহ চোরাচালানি রোধ করা সত্যিই দুষ্কর। মাহফুজ মিশু, যমুনা নিউজ, পালংখালী, কক্সবাজার। ব্যাংক হিসেব খুলতে লাগবে কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন বা টিন। বাজেটে দেয়া এমন প্রস্তাবনা থেকে সরে আসতে চায় সরকার। এছাড়া সাধারণ মানুষের উপর চাপ তৈরি করে এমন জায়গায় আনা হবে পরিবর্তন। স্থানীয় শিল্প উদ্যোক্তাদের দেয়া হতে পারে আরও কিছু সুবিধা। অর্থবিল পাশ করার আগে শেষ সময়ের পর্যালোচনা করছে অর্থ বিভাগ। বিশ্লেষকরা বলছেন, জীবনযাত্রায় বেশি চাপ প্রয়োগ না করে রাজস্ব আদায় বৃদ্ধি করা প্রয়োজন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে ব্যাংক নির্ভরী দেশের বেশিরভাগ মানুষ। অর্থ জমা, উত্তোলন, সঞ্চয়, ঋণ থেকে শুরু করে বেশিরভাগ লেনদেনে বাড়ছে ব্যাংক নির্ভরতা। ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রয়োজন হয় নানা তথ্যপত্র, কিন্তু সেই তালিকায় ছিল না কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন। প্রস্তাবিত বাজেটে হিসাব খোলার ক্ষেত্রে টিআইএন বাধ্যতামূলক করেছিলেন অর্থমন্ত্রী।
তবে ছাড় পেয়েছিলেন শিক্ষার্থী, সুবিধাবঞ্চিত ব্যক্তি, সরকারের ভাতা, সুবিধাভোগী জনগোষ্ঠী। সমালোচনার মুখে টিআইএন বাধ্যবাধকতার শর্ত তুলে নেবার চিন্তা করছে এনবিআর। একই সঙ্গে প্রস্তাবিত বাজেটে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এজেন্সি সেবার ক্ষেত্রে বিল পরিশোধের সময় মোট বিলের 4% হারে উৎস কর আরোপ করা হয়। সেই সিদ্ধান্তেও কিছুটা নমনীয় হতে চায় এনবিআর। অ্যাকাউন্টের যদি ব্যালেন্সটা একটা নির্দিষ্ট লেভেলের বেশি থাকে সেক্ষেত্রে হয়তো তার কাছ থেকে টিনটা নেওয়া যেতে পারে। একদম গণহারে যদি দেওয়া হয় তখন যে কোনো অ্যাকাউন্ট, কেউ হয়তো 50,000 টাকার একটা অ্যাকাউন্ট খুলতে চায়, তখন তার কাছে হয়তো সে একটু নিরুৎসাহিত হবে। কোনোভাবে একটা নেগেটিভ না হয় যে মানুষ যাতে ব্যাংকমুখী না হয়ে সে ইনফর্মাল ওয়েতে যেতে পারে। কিছু খাতে উৎস করের হার পুনর্বিবেচনার কথা চিন্তা করছে সরকার। ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোক্তাদের জন্য কর সুবিধা বৃদ্ধি, নির্দিষ্ট কিছু আমদানি পণ্যের সম্প্রয়োগ শুল্ক ও নিয়ন্ত্রণমূলক শুল্কে সমন্বয় হতে পারে। প্রস্তাবিত বাজেটে খোসাসহ কাঁচা কাজু বাদাম আমদানির উপর কাস্টম শুল্ক ও ভ্যাট আরোপের ফলে কাঁচামাল আমদানিতে মোট করের হার বেড়ে দাঁড়ায় 40%। এই পণ্য আমদানিতে শুল্ক ছাড়ের বিষয়ে চিন্তা করছে এনবিআর। দুটো জিনিস পাশাপাশি লাগবে, একটা হচ্ছে কর দেওয়ার সংস্কৃতি, আরেকটা হচ্ছে কর ট্যাক্স পেয়ার্স মানিটা যাতে ট্রান্সপারেন্ট হইতে এফিশিয়েন্টলি ইউজ করে, সার্ভিস ডেলিভারিটা যাতে জনগণের জন্য হয়। এই দুটো যদি পাশাপাশি করা যায় আমার মনে হয় জনগণও কিন্তু ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে একটা উৎসাহ পাবে। বিশাল বাজেট বাস্তবায়নে শুল্ক কাঠামোতে স্বস্তি এনে রাজস্ব আদায় বৃদ্ধির বিকল্প নেই। ছাড়গুলো কমাতে হবে, কারণ আমার তো রাজস্ব দরকার। এই যে আমাদের সরকারি বিশেষ করে কর কর্মকর্তারা, ইনকাম ট্যাক্স হোক, বিএটি হোক, কাস্টমস হোক, এইটা একটা মানুষের যে তাদেরকে দোষারোপ করে, তারা মানুষকে, সাধারণ মানুষকে তারা হ্যারাস করে, এইটা কিন্তু কিছুটা সত্যতা আছে। সেই জন্য বলছিলাম যে অটোমেশন। প্রধানমন্ত্রীর সম্মতিতে অর্থবিল চূড়ান্ত করবে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, কণ্ঠভোটে প্রস্তাব পাশ করবে জাতীয় সংসদ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। জামালপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে রাজধানীর গুলশান থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মামলা ও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এ বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। শনিবার রাতে গুলশানের একটি বাসা থেকে সাবেক এমপিকে আটক করা হয়। ডিবি কার্যালয়ে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে তার বিরুদ্ধে জামালপুরের বকশীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া অন্য কোনো মামলায় তার সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মনোনয়নে তিনি দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচন করেন। নূর মোহাম্মদের বিরুদ্ধে দুদকেও রয়েছে দুর্নীতির অভিযোগ। এর আগে দুর্নীতির অভিযোগের সাবেক এই সংসদ সদস্য, তাঁর স্ত্রী ও ভাতিজার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরার একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও মায়া ও নাদিম ইসলামকে হত্যা মামলার রায় ঘোষণা আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারিক প্যানেল রায় ঘোষণা করেন। সরাসরি সম্প্রচার হতে পারে। মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি মোহাম্মদ রাশেদুল ইসলাম, রামপুর থানার সাবেক ওসি মোহাম্মদ মশিউর রহমান ও রামপুরা থানার সাবেক এসআই তরিকুল ইসলাম ভুইয়া ও এএসআই চঞ্চল চন্দ্র সরকার আসামি। চঞ্চল চন্দ্র সরকার ছাড়া বাকি 4 আসামি পলাতক রয়েছে। এই মামলায় মোট 13 জন সাক্ষ্য দিয়েছেন। গত বছরের 15 ফেব্রুয়ারি এই মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশন বলছে, তথ্য প্রমাণের মাধ্যমে মামলার অভিযোগ প্রমাণ করেছেন তারা। সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা তাদের। আসামি পক্ষের আইনজীবীরা তাদের মক্কেলদের অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। বড় ধরনের ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে চট্টগ্রাম। এ অঞ্চলে ঘন ঘন কম্পন বড় দুর্ঘটনার পূর্বাভাস বলছেন বিশ্লেষকরা। বিশেষ করে অপরিকল্পিত বন্দর নগরীর 42% এলাকা এবং 50,000 বহুতল ভবন অতি ঝুঁকিপূর্ণ। কিন্তু সেই তুলনায় সম্ভাব্য বিপর্যয় সামাল দিতে প্রস্তুতি নেই বললেই চলে। কদিন পরপরই ভূমিকম্প অনুভূত হয় চট্টগ্রাম অঞ্চলে। গত ফেব্রুয়ারিতেই হয়েছে 5 দফা, যা বড় ভূমিকম্পের পূর্বাভাস বলছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের পর আবারও আলোচনায় এই শঙ্কা।
বিশেষজ্ঞদের তথ্যমতে গত 10 বছরে চট্টগ্রাম ও আশপাশে অন্তত 280 দফা ভূমিকম্প হয়েছে। সর্বোচ্চ মাত্রা ছিল 5.9। বেশিরভাগের উৎপত্তিস্থল পূর্ব ও দক্ষিণ পূর্বে ইন্দো বার্মা ও আরাকান বেল্ট এবং মিয়ানমার সীমান্ত ঘেঁষা সক্রিয় ফাটল অঞ্চলে। এখন সেখানে অনেক এনার্জি স্টোর হয়ে আছে এবং ছোট ছোট ভূমিকম্প হচ্ছে। এখন যে কোনো সময় ওখানে বড় ধরনের ভূমিকম্প হওয়ার সম্ভাবনা একেবারেই বেশি। চট্টগ্রামের নগরায়ন এমনিতেই অপরিকল্পিত, ইমারত নির্মাণ বিধিমালাও উপেক্ষিত। বিশেষজ্ঞদের মতে চট্টগ্রাম শহরের 29% এলাকা উচ্চ ঝুঁকিপূর্ণ এবং 13% এলাকা অধিক উচ্চ ঝুঁকিপূর্ণ। দক্ষিণ পতেঙ্গা, পূর্ব ও পশ্চিম মাদারবাড়ি, সরাইপাড়া, দক্ষিণ আগ্রাবাদ, দক্ষিণ কাট্টলী ও গোসাইলডাঙ্গা বেশি ঝুঁকিতে। ভূমিকম্প সহায়ক ভবন হিসাবে নির্মাণ করার জন্য যা যা অনুসরণ করতে হবে সেটা কিন্তু স্পষ্টভাবে বলা আছে। এইটার প্র্যাকটিস ছিল না মানুষের মধ্যে। যারা ভবন নির্মাণ করে তাদেরকে বেশিরভাগ সময় ইঞ্জিনিয়াররা মিসগাইড করে। 2025 সালে সিডিএর প্রতিবেদন অনুযায়ী চট্টগ্রামের অন্তত 65% অর্থাৎ 50,000 বহুতল ভবন ধ্বংসের ঝুঁকিতে। বড় মাত্রার ভূমিকম্পে বিপুল ক্ষয়ক্ষতির পাশাপাশি 2.5 লাখ মানুষের প্রাণহানির সংখ্যা রয়েছে। কিন্তু পরিস্থিতি সামাল দিতে কতটা প্রস্তুত চট্টগ্রাম? নতুন যতগুলো বিল্ডিং হচ্ছে, প্রাথমিক পর্যায়ে যদি আপনি কোনো একটা বিল্ডিংকে ধরেন তাহলে এটা খুব সহজে এটাকে সমাধা করা যায়। কিন্তু একটা বিল্ডিং যখন 8 তলা 10 তলা হয়ে যায় তখন মানুষ প্রশ্ন করে আপনারা সিডিএর লোকেরা ছিলেন কোথায়? ফায়ার ব্রিগেড এককভাবে তো এরকম একটা ম্যাসিভ ডিজাস্টার এককভাবে মোকাবিলা করতে পারবে না। সেক্ষেত্রে অবশ্যই ফায়ার ব্রিগেড এর সাথে অন্যান্য যে অ্যাসিস্ট্যান্স সেটা দরকার হবে। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সুবাদে বদলে যাচ্ছে পাবনার রূপপুর। একসময়কার ধুধু বালুচর এখন ব্যস্ত শহর। সব ক্ষেত্রে পরিবর্তন এসেছে এই অঞ্চলের মানুষের মাঝে। সৃষ্টি হয়েছে নতুন নতুন কর্মসংস্থান। এক কথায় বদলে যেতে শুরু করেছে চিত্র। রূপপুরে যেখানে এক সময় ছিল ধুধু বালুচর, মাঠের মধ্যে ছিল ছোট্ট এক প্রাচীর স্থাপনা, সেখানে এখন হাজারো মানুষের পদচারণা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পর যা এখন ব্যস্ততম নগরী। আগে এত ভালো ছিল না, আগে তো গ্রাম মতন ছিল। এখানে ধরেন এই সমস্ত হওয়াতে বেশ এখন উন্নত হয়েছে। বিদেশিদের আনাগোনার কারণে এখানে ব্যবসা বাণিজ্যের আমূল পরিবর্তন হয়েছে। এখানে অনেক ধরনের রেস্টুরেন্ট হয়েছে, বড় বড় পোশাক ব্র্যান্ড সবগুলো এখানে আসছে। এখানে অনেক কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। রূপপুরের মতো পরিবর্তন শাহপুরেও। আগে যেখানে ছিল ঘন জঙ্গল, বন্যপ্রাণীর বসবাস, সেখানে এখন গড়ে উঠেছে আধুনিক মার্কেট, অসংখ্য রেস্তোরাঁ, ফ্যাশন হাউস সহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান, যাদের নামও আবার রুশ ভাষায়। প্রায় 5,000 রাশিয়ানের কল্যাণে আধুনিক গ্রিন সিটি এখন যেন রুশপল্লী। এই রাস্তা বরাবরই এই রাশিয়ার এই সৌজন্যে অনেক দোকান গড়ে উঠেছে। এখানে অনেক উন্নত মার্কেটও তৈরি হয়েছে। আগে জায়গার লিবার লোক ছিল না, এখন সোনার দামের দাম কেউ কিনতেই পারছে না। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ শুরুর পর থেকেই বদলে যেতে থাকে এই জনপদ। গড়ে ওঠে রিসোর্ট, শতাধিক রেস্তোরাঁ ও শপিং মল। সেখানে তৈরি হয়েছে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান। একটা রাশিয়ান সিটির মতো হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের অনেকের কর্মসংস্থানের বৃদ্ধি পেয়েছে। এখানে অনেকে ব্যবসা বাণিজ্য, ব্যবসা প্রতিষ্ঠান তারা এখানে ওপেন করছে। রূপপুর প্রকল্পের প্রভাবে আর্থসামাজিক পরিবর্তন ঘটেছে স্থানীয় জনপদের। জমির দাম বেড়েছে কয়েক গুণ। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে চলছে নির্বিচারে পাহাড় কেটে বালু ও পাথর উত্তোলন। পাহাড় খেকোদের দৌরাত্মে ধ্বংসের পথে শালবাগান। সম্প্রতি চক্রের একজন আটকের পর বন কর্মকর্তাদের উপর হামলার ঘটনা ঘটেছে। এরপর পুলিশের অভিযানে 2 জন আটক হলেও ধরা ছোঁয়ার বাইরে চক্রের মূল হোতা। শালগজারির ঘন অরণ্যে দগদগে ক্ষত, বন ও পাহাড় খেকোদের কবলে পড়ে ধ্বংসের পথে শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ের প্রাকৃতিক বনাঞ্চল। ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার বেশ কয়েকটি পয়েন্টে নির্বিচারে পাহাড় কেটে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করছে একটি চক্র। স্থানীয়দের অভিযোগ, এই সিন্ডিকেট চালান রুমান, ফরহাদ ও সোহাগ। বন খেকু, পাহাড় খেকুদের তাণ্ডবে আমাদের এই বন রক্ষীরাও অনিরাপদ, তারাও বিভিন্ন সময় আক্রমণের শিকার হচ্ছে। গত 3 জুন বালুর গাড়িসহ চক্রের সদস্য ইমনকে আটক করেন বন কর্মকর্তারা, কিন্তু অজ্ঞাত কারণে তাকে ছেড়ে দেয় পুলিশ। সেই রাতেই বন কর্মকর্তাদের উপর হামলা চালায় পাহাড় খেকো চক্র।
বাগানে গাড়িটি আটক করি এবং সাথে একজন আসামিকেও আটক করি। আটক করার পরে আমরা সেই বালুভর্তি গাড়ি এবং আসামিকে আমরা থানা আমরা চালান দিয়ে দিই। হান্নান গং এবং তার ভাই ভাতিজা ফরহাদ, রুমান, সোহাগ একত্রিত হয়ে আমাদের উপরে আমার স্টাফ সহ 2 জনের উপর অতর্কিত হামলা করে। ঘটনার পর পুলিশের অভিযানে আটক হয় সোহাগ ও ইমন, তবে পালিয়ে যায় চক্রের প্রধান রুমান। পেশাগত দায়িত্ব পালনকালে হামলার পর আতঙ্কে রয়েছেন বন কর্মকর্তারা। অবৈধ বালু উত্তোলনের ক্ষেত্রেও আমরা এটার যে বালু মহালের যে আইন আছে সেই আইনে আটক করে মামলা নিচ্ছি। প্রায় প্রতি মাসেই এখানে 3-4টা করে মামলা হয়। এখানে বন কর্মচারী যারা আছেন তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। এত বিশাল এলাকা, অপরাধ প্রবণ এলাকা মনিটর করা কিন্তু খুবই কষ্টকর। এরপরও তারা তাদের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছে। গারো পাহাড়ের শালবাগান রক্ষায় বন ও পাহাড় খেকোদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি সচেতন মহলের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। চাঁদপুরের চাষিদের কপালে চিন্তার ভাঁজ। উচ্চ ফলনের আশায় আমদানিকৃত বিএনআর হাইব্রিড ধান 1 প্রথমবার চাষ করে সর্বশান্ত 30 জন কৃষক। ফসল ঘরে তোলার নির্ধারিত সময়ের চেয়ে 1.5 মাস পেরিয়ে গেলেও মাঠ জুড়ে কাঁচা ধান গাছ। দাবি দ্রুততম সময়ে দেয়া হোক ক্ষতিপূরণ। চাঁদপুরের মতলব দক্ষিণ ও দাউদকান্দির সীমান্তবর্তী এলাকার গোবিন্দপুর, নন্দীখোলা, কাছিয়ারা ও বকচর গ্রাম এবছর নতুন জাতের বিএনআর হাইব্রিড ধান 1 চাষ করেন স্থানীয় কৃষকরা। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ফলনের দেখা না মেলায় সবার চোখে মুখে এখন চিন্তার ভাঁজ। কৃষকদের অভিযোগ, স্থানীয় এক ডিলারের কাছ থেকে প্রতি কেজি বীজ ধান 550 টাকা দরে কেনার পর বীজতলা তৈরি করেন তারা। পরে গেল ফাল্গুনে চারা রোপণ করা হয়। 5 মাস হয়ে গেলেও আসেনি ধানের ছড়া। কোথাও কোথাও এলেও সবই চিটা। যে কটাই ছড়া আইছে, যাই 2-1টা আসছে, সবগুলা চিটা। আমরা কৃষকের ছেলে, আমরা এখন কি করে খাবো? লগের ক্ষেত্রে ধান বাড়ে গেছে, দাইয়া হয়ে গেছে, আমরা নির্ভর হয়ে বসে। 6 একর জমি করছি, 1 পয়সার ফলন আমি পাই নাই। ফলন না আসায় অনেকেই ধান গাছ কেটে গবাদি পশুকে খাওয়াচ্ছেন। এমন পরিস্থিতিতে অর্থ ও খাদ্য সংকটে পড়েছে ভুক্তভোগী কৃষি পরিবারগুলো। দ্রুত সময়ের মধ্যে শতভাগ ক্ষতিপূরণ দাবি তাদের। সবগুলি কৃষক এই অবস্থা হইতাছে, আর প্রত্যেকটা কৃষকের মনে করছে মাথায় হাত, একটা ধানও গোবাই দিতে পারে না। কৃষি অফিসার থেকে কোনো লোক আসে নাই, কোনো কোম্পানিতে লোক আসে নাই, তাই ভেবে আমরা খুব হতাশাগ্রস্ত। তবে ডিলার ও বীজ কোম্পানির প্রতিনিধির দাবি, আমদানি করা ধানের বীজ পরীক্ষা করে সরকারি অনুমোদনের পরই চাষাবাদের জন্য দেয়া হয়। প্রথম দিকে যারা চাষ করেছেন তাদের ফলনও ভালো হয়। তবে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান তারা। হাইব্রিডের নিয়ম হলো 20 থেকে 25 দিনে চারা লাগাইতে হবে। কৃষক এটা নিয়ম না মেনে অনেক লেট করার পরে আর বোরোর দানটা বোরোতে না লাগায় শেষে লাগানোর কারণে এই সমস্যাটা দেখা দিচ্ছে। আলু তুলে করছে, এখানে হলো সমস্যা হয়েছে, লেটে যারা করছে। প্রথমে আমরা নিয়ে আসছি, আমরা স্যাম্পল গুলো আমাদের কাছে পাঠাইছি, ওনারা রিসার্চ করতেছে যে কি জন্য এটা সমস্যা হলো, এটার জন্য আমরা তদন্ত করতেছি। কৃষি কর্মকর্তারা বলছেন, এ ধরনের ধান চাষ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই বীজ কোম্পানিকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি কৃষকদের সচেতন হওয়ার আহ্বান তাদের। প্রত্যেকটা ভ্যারাইটি একটা নির্দিষ্ট জীবনকাল থাকে। এখন আর এই ধানে ফ্লাওয়ারিং আসা সম্ভব না। আমরা সংশ্লিষ্ট ডিলারের মাধ্যমে এই বায়ার কোম্পানির প্রতিনিধিদের সাথে কথা বলেছি, তাদেরকে এই বিষয়টা অবগত করেছি। বায়ার কোম্পানির প্রতিনিধি এখানে এসেছেন, ভিজিট করেছেন সেভারেল টাইমস, এবং তারা কৃষকদেরকে আশ্বস্ত করেছেন যে আপনাদেরকে যত ক্ষতি হয়েছে আমরা একটা অংশ ক্ষতিপূরণ আপনাদেরকে দিব। বেশি ফলনের আশায় প্রায় 40 একর জমিতে বিএনআর হাইব্রিড ধান 1 জাতের ফসল আবাদ করেন চাষিরা। সাইফ আহমেদ, যমুনা নিউজ। বর্ষা এলেই আতঙ্কে দিন কাটে নেত্রকোনার কংসপাড়ের মানুষের। পাহাড়ি ঢল আর নদী তীরবর্তী স্রোতে প্রতি বছর একটু একটু করে বদলে যাচ্ছে মানচিত্র। নদী গর্ভে বিলীন হচ্ছে বাড়িঘর, ফসলি জমি আর এমনকি শিক্ষা প্রতিষ্ঠানও। স্থায়ী সমাধানের অপেক্ষায় দিন গুনছেন হাজারো মানুষ। কংসের ভাঙন যেন স্থায়ী রূপ নিয়েছে নেত্রকোনায়। পাহাড়ি ঢল আর নদের তীব্র স্রোতে প্রতি বছর একটু একটু করে বদলে যাচ্ছে মানচিত্র।
নেত্রকোনা সদর ও বারহাট্টা উপজেলায় কংসের তীরবর্তী এলাকায় ভাঙনের মাত্রা সবচেয়ে বেশি। পাহাড়ি ঢল ও উজান থেকে নেমে আসা পানির চাপে এরই মধ্যে বাহিরকান্দা, হরিদাসপুর, কাকিয়াকুড়ি, মহিষাসুরা সহ 15টি গ্রামের বহু বাড়িঘর বিলীন হয়েছে। এ অবস্থায় দিশেহারা কংসপাড়ের মানুষ। ভাঙন আতঙ্কে নির্ঘুম দিন কাটছে অনেকের। 4 বছর যাবত একটা ঘরের 3 বার ভাঙছে। ভাঙন তো অবস্থা খুবই খারাপ, খুবই বিপজ্জনক। অনেক গ্রামই ঘর বাড়ি ভাঙিয়ে চলে যাচ্ছে নদীতে। যেভাবে ভাঙছে এটা আস্তে আস্তে না, এটা যে কোনো সময় আমার এই বছরই হয়তো এখনো বাকি আছে বর্ষাকাল, এই বছরে হয়তো চলে যেতে পারে ওয়াল পর্যন্ত। শুধু ঘরবাড়ি নয়, ভেঙেছে সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান সহ ফসলি জমিও। কংস নদের ভাঙনে গৃহহীন হয়েছে শত শত পরিবার। ঝুঁকিতে রয়েছে মুক্তির বাজার, লক্ষ্মীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মন্দির ও কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক। স্কুল আছে, ওইখানে ভূমি অফিস আছে, এগুলো ভাঙার। এখানে আবার অনেকগুলো বাড়ি আছে, হিন্দু বাড়ি, এগুলো ভাঙার হুমকিতে আছে। 2 বছর আগেও এই গাছটা ওদিকে ছিল পাটটা, কিন্তু 2 বছরের ভিতরে এতটুকু চলে আসছে। এই নদীর দুপাশেই এক পাশে ভেঙেই যাচ্ছে, ভাঙতে ভাঙতে মনে করেন যে শেষ পর্যায়ে চলে আসছে। পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। যে নদী ভাঙন নিয়ে আমি সংসদে কথা বলেছি, ইতিমধ্যে আপনারা শুনে খুশি হবেন যে আমরা বেশ কয়েকটা সাইডে কিন্তু জরুরি ভিত্তিতে জিও ব্যাগ দিয়ে এটি রক্ষা করার জন্য প্রক্রিয়া শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা এবং স্থায়ী বাঁধ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ভাঙন প্রতিরোধে এবং নদী তীরবর্তী জায়গাগুলোতে যে ঘর বাড়ি অন্যান্য স্থাপনা আছে সেগুলো রক্ষার্থে আমরা জরুরি আপৎকালীন কাজ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছি এবং কাজগুলো চলমান আছে। শুধু আশ্বাস নয়, স্থায়ী বাঁধের ব্যবস্থা করে নদের গতিপ্রবাহ স্বাভাবিক করার দাবি স্থানীয়দের। জারিন অর্নি, যমুনা নিউজ। দর্শক, আমরা সংযোগটি স্থাপন করতে পারছি না এই মুহূর্তে। নিশ্চয়ই যখন সংযোগটি স্থাপন করব তখন আবার সেখানকার পরিস্থিতি জানাবো। তবে এবারে যেতে চাই রাজশাহীতে। সেখান থেকে যুক্ত রয়েছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেকের মাধ্যমে জানাবো সেখানকার পরিস্থিতি। তারেক, আর্জেন্টাইন সমর্থকরা কি বলছেন? নিশ্চয়ই উচ্ছ্বাস উল্লাস রয়েছে, কি বলছেন মূলত তারা? আপনার মাধ্যমে জানাতে চাই দর্শকদেরও। রেজা, প্রথমার্ধে আসলে আর্জেন্টিনার 2টা গোলের পরে আর্জেন্টাইন সমর্থকদের যে বাঁধ ভাঙা উল্লাস, সেটি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে এই হবিবুর মাঠ, এই হবিবুর মাঠে আমি দেখেছি। এবং আজকের খেলায় যারা এই সমর্থকরা যতটুকু জানাচ্ছেন যে কিছুটা রংবিহীন, কারণ মেসি ছাড়া আসলে ফুটবল কিছুটা রংবিহীন। তারা মেসির জন্য আসলে অপেক্ষা করছেন। একটু আর্জেন্টাইন যারা সমর্থক রয়েছে তাদের কাছে জানতে চাইবো, মেসি ছাড়া আজকের খেলা কেমন লাগছে? হ্যাঁ, মেসি ছাড়া আজকের খেলা খুব সুন্দর হচ্ছে। অবশ্যই মেসি গোট, ওনাকে ছাড়া আমরা আর্জেন্টিনার ম্যাচ কিভাবে দেখবো এটা আমরা কল্পনা করতে পারি না। তারপরেও আজকে যে আমাদের মেন্স টিম, পুরোটাই টিম দেখছেন যে পুরো টিম ফরমেশনে এবং পুরো স্কোয়াডে নতুন সব মুখ চেঞ্জ এসেছে। মেসি নেই, এছাড়াও আমাদের ডিফেন্স লাইন, মিডফিল্ডার থেকে শুরু করে ফরওয়ার্ড লাইনে সব কিছুতেই চেঞ্জ আসে। তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে খেলা খুব সুন্দর হচ্ছে। আমরা প্রথমার্ধেই 2টি গোল দিয়ে দিয়েছি। ধন্যবাদ আপনাকে। আরও যারা সমর্থক আছে তাদের কাছেও একটু জানতে চাইবো, আজকে মেসি ছাড়া তো খেলা হচ্ছে, অন্যান্য যারা আপনাদের দলের যারা খেলোয়াড় আছে তাদের কাছে প্রত্যাশা কি আজকে? ফার্স্ট কথা চাই আর্জেন্টিনা জিতুক, আর দ্বিতীয়ত হচ্ছে আর্জেন্টিনা সবসময় বিশেষ কিছু, কিন্তু মেসি থাকলে সেটা অন্যরকম চলে যায়। দেখেন মাঠে একটা জাদুগাড়ি নেয়, ফার্স্ট কথা হচ্ছে এটা। তারপরও আজকে আর্জেন্টিনা 2টাই খেলতেছে। আমি শুরু থেকে চাচ্ছিলাম আর্জেন্টিনা গোল শুরু থাকুক, যাতে মেসি মাঠে নামুক, আমরা পায়ে একটু জাদু দেখি। তোমাদের খেলায় খুশি কিনা এই 2 গোলে? হ্যাঁ, আর্জেন্টিনা 2টা গোল দিয়েছে, এখানে খুশি। রেজা, শুনছিলেন, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2 জায়গাতে খেলা হয়। মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে হবিবুর মাঠ রয়েছে এবং পরিবহন যে চত্বরটি রয়েছে, সেখানে 2 জায়গাতেই আসলে সকাল থেকে আর্জেন্টাইন সমর্থক যারা রয়েছে তারা সকাল থেকে কিন্তু চলে এসেছেন। আসার পরে তারা তাদের যে প্রত্যাশা, প্রথমার্ধে আর্জেন্টিনা কিন্তু ভালো খেলবে, সেই খেলা কিন্তু উপহার দিতে পেরেছে প্রিয় দল। এবং সেক্ষেত্রে কিন্তু বাঁধ ভাঙা যে উল্লাস, গোল
গোল হওয়ার সাথে সাথে সেটি আমি দেখতে পেয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে হবিবুর মাঠ, এই হবিবুর মাঠে এই বড় পদ্মায় রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ রাজশাহী নগরীর বিভিন্ন জায়গায় আসলে খেলা দেখানো হচ্ছে এবং প্রত্যেকটি জায়গাতে আসলে বাঁধ ভাঙা যে উল্লাস সেটি রয়েছে। এবং এখন পর্যন্ত যতটুকু দেখতে পাচ্ছি আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে ব্রাজিলের যে সমর্থক তারাও কিন্তু রয়েছে, তারাও কিন্তু মাঝে মাঝে উস্কে দিচ্ছেন। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই হবিবুর মাঠে এখন পর্যন্ত যতটুকু দেখতে পাচ্ছি যে আর্জেন্টাইন সমর্থকদের কিন্তু প্রত্যাশা আজকে আর্জেন্টিনা জিতবে এবং মেসি বিহীন খেলা অনেকটা রংহীন তারা বলছে। তবে তারা অপেক্ষায় রয়েছেন মেসির খেলা দেখার জন্য দ্বিতীয়ার্ধে। রেজা, নিশ্চয়ই সেই অপেক্ষার হয়তো অবসান ঘটবে মেসি মাঠে নামলে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য তারেক। জোরালো ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় প্রাণহানি ১৫০০-এর কাছাকাছি, এখনও নিখোঁজ ৬০,০০০-এর বেশি। এরই মাঝে নতুন সংকট এবং লুটপাট। দুর্যোগের সুযোগ নিয়ে দোকানপাট, শপিং মলে লুটতরাজ চালাচ্ছে দুর্বৃত্তরা। পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী মোতায়েন করতে যাচ্ছে দেশটির সরকার। উদ্ধার কাজে এখনও হিমশিম অবস্থা। কাজ করছে বিভিন্ন দেশটির ৩০টিরও বেশি দল। সহায়তার হাত বাড়িয়েছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, তুরস্ক, সুইজারল্যান্ড সহ কয়েকটি দেশ। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুবার ভূমিকম্পে কেঁপে ওঠে ভেনেজুয়েলা, যার প্রথমটি ৭.২ এবং পরেরটি ছিল ৭.৫ মাত্রার। এখন পর্যন্ত ৩০টি আফটার শক অনুভূত হয়েছে, যা আগামী সপ্তাহ অবধি চলতে পারে। ভয় আর আতঙ্কে খোলা আকাশের নিচে অবস্থান হাজার হাজার মানুষের। যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও পাল্টাপাল্টি হামলা চালিয়েছে ওয়াশিংটন এবং তেহরান। দ্বিতীয় দিনের মতো ইরানের ভূখণ্ডে বোমা বর্ষণ করেছে যুক্তরাষ্ট্র। সিরিক, বন্দরি, লেনগে এবং কেশেম আইল্যান্ডে হয়েছে এই হামলা। আবারও টার্গেট ড্রোন ও মিসাইল সংরক্ষণাগার এবং রাডার সাইট। মোট 10টি লক্ষ্যে হামলার কথা জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। দাবি, হরমুজ প্রণালীতে আরও একটি বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে এই সামরিক অভিযান। পাল্টা জবাব দিয়েছে তেহরানও। কুয়েতে যুক্তরাষ্ট্রের আলী আল সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনের সালমান বন্দরে মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহর লক্ষ্য করে হামলা চালিয়েছে আইআরজিসি। ইরানের ছোড়া 9টি ড্রোন ভূপাতিতের দাবি করেছে বাহরাইন। কুয়েতও জানিয়েছে প্রতিহতের কথা। ইসরায়েলের আসন্ন নির্বাচন ঘিরে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে আলোচনায় সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট। জনমত জরিপে বেশ এগিয়ে তার দল ইয়াশার পার্টি। কট্টর সামরিক নীতি এবং নেতানিয়াহুর রণকৌশলের সরাসরি সমালোচনা করে বেশ জনপ্রিয়তা কুড়িয়েছেন মাত্র 4 বছর আগে রাজনীতিতে আসা এই সেনা কর্মকর্তা। ৬৬ বছর বয়সী ইসরায়েলি সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট মাত্র 4 বছর আগে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অভিষেক ঘটে ইসরায়েলের রাজনীতিতে। তবে এই অল্প দিনের মাঝেই কুড়িয়েছেন ব্যাপক জনপ্রিয়তা, যার প্রভাবে অনেকটাই নড়বড়ে হয়ে পড়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মসনদ। ইসরায়েলের আসন্ন নির্বাচনে জনমত জরিপে বেশ এগিয়ে আছে আইজেনকোটের নবগঠিত দল ইয়াশার পার্টি, যার পেছনে মূল ভূমিকায় রয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তার কঠোর ও সরাসরি সমালোচনা। গাজায় ইসরায়েলের অভিযান শুরুর পর যুদ্ধকালীন ক্যাবিনেটে যোগ দেওয়ার মাত্র 8 মাসের মাথায় নেতানিয়াহুর নেতৃত্বের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেন তিনি। যুদ্ধে নির্ধারিত লক্ষ্য অর্জন করে কৌশলগত অবস্থানকে শক্তিশালী করা, দুই ক্ষেত্রেই ইসরায়েল সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। প্রকৃতপক্ষে মধ্যপ্রাচ্যের 3টি প্রধান অঞ্চলের কোনোটিতেই এই লক্ষ্যগুলো অর্জিত হয়নি, যার কারণ প্রধানমন্ত্রী দেশের স্বার্থের চেয়ে নিজের দল, ব্যক্তিগত ও অভ্যন্তরীণ বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিচ্ছেন। ইসরায়েলের সামরিক নীতিতেও তার ছিল বিস্তর প্রভাব। দায়িত্বে থাকাকালীন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহদের প্রতিহত করতে দানিয়েহ ডক্ট্রিন নামের একটি নীতি চালু করেন আইজেনকোট, যার আওতায় হিজবুল্লাহর হামলার জবাবে তাদের ঘাঁটির পাশাপাশি টার্গেট করা হয় বেসামরিক এলাকাগুলো। সাম্প্রতিক সময়ে ইসরায়েলের বাধ্যতামূলক সামরিক সেবা আইনের নতুন নীতির বিরুদ্ধেও বেশ কঠোর অবস্থানে থেকে জনসাধারণের ব্যাপক আলোচনাতেও এসেছেন তিনি। তার সেই ক্ষমতা আছে, তিনি একজন সৎ মানুষ। আমার মনে হয় তার মতো একজন যোগ্য ব্যক্তি দেশের হাল ধরতে পারবেন, যা এর আগে কেউ করতে পারেননি। মরক্কোর অভিবাসী আইজেনকোটের প্রভাব রয়েছে উত্তর আফ্রিকান বংশোদ্ভূত ইহুদিদের মাঝেও। এছাড়াও 2023 সালে গাজায় দায়িত্ব পালনের সময় হামলায় তার ছেলে ও 2 ভাতিজার মৃত্যু গভীরভাবে স্পর্শ করেছে ইসরায়েলিদের।
চলতি বছর ডিসেম্বরে আসন্ন নির্বাচনকে ঘিরে নেতানিয়াহুর লিকুদ পার্টিকে বেশ জোরালো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আইজেনকোটের দল। জনমত জরিপে এগিয়ে থাকায় আত্মবিশ্বাসের সাথে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন সাবেক সেনাপ্রধানের ইয়াশার। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। দর্শক, আবারও জানাতে চাই বিশ্বকাপের খবর। মাঠে চলছে আর্জেন্টিনা জর্ডান ম্যাচ। এই মুহূর্তে হাফ টাইমের বিরতি এবং খেলা ঘিরে ভক্ত সমর্থকদের উন্মাদনা জানাতে এই মুহূর্তে ফেনী থেকে যুক্ত রয়েছেন সহকর্মী আরিফুর রহমান। তার মাধ্যমে জানাবো সেখানকার পরিস্থিতি। আরিফ, বিগ স্ক্রিনে খেলা দেখতে আর্জেন্টিনার ভক্তদের উচ্ছ্বাস আপনি কেমন দেখছেন? হাফ টাইম চলছে, কি বলছেন মূলত তারা এখন? রেজা, আমি আছি এই মুহূর্তে ফেনী শহরের পুরাতন জেল রোড, কলেজ রোড, মাস্টারপাড়ার যে 3 রাস্তার মোড় আছে সেই 3 রাস্তার মোড়ে। এখানে এই মুহূর্তে খেলার যে বিরতি চলছে, বিরতির কারণে কিছুটা দর্শকের এখানে উপস্থিতি কম রয়েছে। তবে এখানে এখনো প্রচুর দর্শক কিন্তু রয়ে গেছে। আমরা এখানকার এর আগের কথা যদি বলি, যে যখন খেলা শুরু হয়েছে 8টায়, ঠিক 8টার আগে 7টা থেকে এখানে এই যে আর্জেন্টিনার যে সকল দর্শক সমর্থক যারা আছে তারা কিন্তু এখানে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। আমরা এখানকার অনেক সমর্থকের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছে যে তারা যেটি আমাদেরকে জানিয়েছেন, মূলত এখানে ফেনী যে আরো যে 5টি উপজেলা আছে, সোনাগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, দাগনভূঞা, এ সকল উপজেলা থেকেও এখানকার আর্জেন্টিনার যে সকল সমর্থক যারা আছে তারা এখানে এসেছে, তারা খেলা উপভোগ করছে। তবে তারা যেটি বলছে যে এখানে খেলা দেখার মধ্যে তাদের একটি অন্যরকম একটি আনন্দে কাজ করে, কারণ এটি একটি মিনি স্টেডিয়ামে পরিণত হয়েছে। মিনি স্টেডিয়ামে এখানে সকল দর্শকের উপস্থিতি থাকে। যখনই আর্জেন্টিনা কিন্তু আক্রমণ করে তখন, বা ড্রিবলিং কিংবা ডিবক্সের ভিতরে ঢুকে যখন আক্রমণ করে, তখন হচ্ছে যে এখানকার আর্জেন্টিনার যে সকল সমর্থক যারা রয়েছে তারা কিন্তু গগন বিদারে কিন্তু চিৎকার শুরু করে। তারা এখানে হচ্ছে যে বুবুজেলা বাজিয়ে এখানে হচ্ছে যে তারা উন্মাদ করে। তবে আমরা এখানে দেখছি যে যে সকল দর্শক যারা আছে তারা কিন্তু এটি বলছে যে আজকের যে খেলা, সেই খেলার কিন্তু আর্জেন্টিনার যে মূল একাদশে যারা রয়েছে তাদেরকে না নামিয়ে তাদেরকে যে পরিবর্তন হবে, বেঞ্চ একাদশ রয়েছে, নিশ্চয়ই হাফ টাইমের পরে মেসিও নামবে, তখন উত্তেজনা আরও বাড়বে। ধন্যবাদ আরিফ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।